ডায়ালগ ইন গ্লোবাল বেঙ্গলি লিড ফেস্ট 2021 অনুষ্ঠানের আলোচনায় রয়েছি আমরা। আমাদের পূর্ববর্তী পর্বে যে আলোচনা হলো সেই আলোচনার রেশ ধরেই কিন্তু আমরা এই পর্বের আলোচনা সভায় থাকবো, কারণ বিষয়টি শুনলেই বোঝা যাবে আমি কেন বললাম। কারণ আমাদের এই পর্বের বিষয় কিন্তু কাহিনীতে ক্রিয়াভিত্তিক শব্দার্থ বিজ্ঞানের ব্যবহার। এই শব্দার্থ বিজ্ঞান শব্দটি, এই ক্রিয়াভিত্তিক শব্দার্থ বিজ্ঞান শব্দটি আমরা আমাদের পূর্ববর্তী পর্বে আলোচনার মাধ্যমে পেয়েছি, যেখানে আমরা জানতে পেরেছি কলিম খানের কর্মকাণ্ড এবং তার সহযোগী কর্মকাণ্ডের কথা আমরা পূর্ববর্তী পর্বে জেনেছি। তো সেই পর্বের রেশ ধরেই কিন্তু এই পর্বের আলোচনা চলবে, এবং এই আলোচনায় আজকে আমরা তিনি হলেন বিন্দু বিসর্গ উপন্যাসের স্রষ্টা। এমন এক উপন্যাসের নাম আমি এখন নিলাম যে উপন্যাস পড়েননি এমন বাঙালি কম, এবং অত্যন্ত জনপ্রিয় এই উপন্যাসের স্রষ্টা স্বয়ং দেবতোষ দাস রয়েছেন আমাদের মধ্যে, আর তার সঙ্গে আলাপচারিতায় থাকবেন অধ্যাপক অভিষেক ঘোষাল। আমি এই কঠিন বিষয়ের ব্যাপারে আমি বিশেষ কিছুই বলবো না, আমি শুধু এইটুকু বলতে পারি, বিন্দু বিসর্গের যে স্রষ্টা, বিন্দু বিসর্গের যে কবির খানকে আমরা পেয়েছি সেই উপন্যাসের সেই যে চরিত্র, আর কলিম খান তাকে নিয়ে যে সাহিত্যিকের যে ভাবনা চিন্তা এই আলোচনার মধ্যে নিশ্চয়ই উঠে আসবে। আমরা সেই আলোচনা শুনবো, তাই একদম সময় নষ্ট না করে আমি অভিষেককে বলবো আপনি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব নিন। আমি সঙ্গে ছিলাম হৈমন্তী রায়, অনুষ্ঠানের শেষ ভাগে অবশ্যই আসবো আর অনুষ্ঠান অবশ্যই শুনব। ধন্যবাদ। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাদের আসলে অনুষ্ঠানের যে ফরম্যাটটা, যে ধরনটা ভাবা হয়েছে আর কি, বা আমাকে যেরকম বলা হয়েছে তাতে ঠিক সঞ্চালনা নয়। আজকে আমি দেবতোষদার সঙ্গে একজন কথোপকথন, অবশ্যই একটা আলাপচারিতা হবে, কথোপকথনের জায়গা, সঞ্চালনা নয়, অবশ্যই এটা আলাপচারিতা হবে, একটা আলাপচারিতার মাধ্যমে উঠে আসবে বিষয়বস্তু অবশ্যই। এবার বিষয়টা হচ্ছে, আমি তাহলে দেবতোষদার সঙ্গে ডিরেক্ট এবার একজন পাঠকের জায়গা থেকে এবং একজন হয়তো কিছুটা পরিমাণে যে অবজারভেশনস গুলো, যে পর্যবেক্ষণ গুলো, যে বিশ্লেষণাত্মক জায়গাগুলো আমার ব্যক্তিগতভাবে বিন্দু বিসর্গ নিয়ে আছে এবং আমার মতো অনেক পাঠকেরও আছে, সেই জায়গাগুলো নিয়ে আমি দেবতোষদার কাছে ডিরেক্ট চলে যাই। দেবতোষদার শরীরটা আমাদের অনেকের মতোই ভালো যাচ্ছে না আর কি, তার ফলে আমরা দ্রুত ওর রিকভারি এক্সপেক্ট করবো, দ্রুত ওর সেরে ওঠাটা চাইবো আর কি প্রথমেই। অবশ্যই ওনার কামনা করি। হ্যাঁ, বলো, শুনতে পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে বিন্দু বিসর্গ আমরা যারা পড়েছি এবং যারা পড়েননি, এখানে আমি দু তরফের কথাই মাথায় রাখার একটা চেষ্টা করব, যেন কোনোভাবেই আমাদের আলোচনাটির নাম প্রথমত বেশ কঠিন একটা শিরোনাম দেওয়া হয়েছে কাহিনীতে ক্রিয়াভিত্তিক শব্দার্থ বিজ্ঞানের প্রভাব বা তার ব্যবহার। এবার তার ফলে সেই বিষয়টার যে আপাত কঠিনতা, সেই কঠিনতার জায়গাটাকে একটুখানি এড়িয়ে গিয়ে আমরা চেষ্টা করব যে এর ফিকশনের যে ধাঁচগুলো, ফিকশনের যে নিজস্ব এবং স্বতন্ত্র দাবিগুলো, সেই দাবিগুলোর কাছে একটু থাকতে। এবং মাথায় রাখছি আমি যে অনেকেই বিন্দু বিসর্গ হয়তো এখনো পড়েননি, যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং পরবর্তীতে আগ্রহী হয়ে বিন্দু বিসর্গ পড়বেন, তাদের কাছে যাতে একটা থ্রিলার, যদিও এই থ্রিলারটি মানে একদম গতানুগতিক হু ডান ইট থ্রিলার নয়, কিন্তু তা সত্ত্বেও এর মোটিভ থেকে আরম্ভ করে বিভিন্ন কিছু ক্রমশ রিভিল হওয়ার মধ্যে এর জর ওয়াইজ যে সেগমেন্টেশনটা, এর জর ওয়াইজ আঙ্গিকগত যে তার ক্যাটাগরাইজেশনটা, সেটা যেহেতু থ্রিলারের, সেই কারণে কোনোভাবেই যাতে থ্রিলটা নষ্ট না হয়, কোনোভাবেই যাতে কোনো স্পয়লার না চলে আসে, সেই বিষয়ে আমি একটুখানি সচেতন থাকবো আর কি। বিন্দু বিসর্গ আমি একাধিকবার পড়েছি, এই আলোচনাটার জন্য রিসেন্ট আবার পড়লাম। আমার প্রথমে একটা আগ্রহের জায়গা তোমার কাছ থেকে জানার জায়গা, যে একটি অভিধান
যে অভিধানটার কাঠামো, যে অভিধানটার ভাবনাতে একটা অভিনবত্ব আছে। আমি সেই অভিধানটির যে ভাবনাগত যে স্ট্রাকচারটা, তার যে তাত্ত্বিক কাঠামোটা, মানে তার যে লেক্সিকোগ্রাফিক যে থিওরিটিক্যাল একটা কাঠামো, সেই কাঠামোটার সঙ্গে সম্পূর্ণ একমত কিনা সেটা অন্য প্রসঙ্গ। আদৌ একমত কিনা কিছু কিছু ক্ষেত্রে সেটাও সম্পূর্ণ অন্য প্রসঙ্গ। কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং যে জায়গাটা, সেটা হচ্ছে এই অভিধানটাকে ফিকশনাইজ করা। এই অভিধান থেকে একটা ভাবনার বীজ তৈরি হলো, সেই অনুপ্রেরণাটা নিয়ে সেটাকে উপন্যাসের আঙ্গিকে নিয়ে আসে। এবং স্বভাবতই অভিধানের চাইতে উপন্যাসটির পাঠযোগ্যতা বা পাঠকের কাছে যাওয়ার ক্ষমতা অনেক বেশি থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। অভিধান মানুষ এমনি এমনি পড়েন না, তিনি কোনো দরকারে গিয়ে হয়তো অভিধানটি পড়তে পারে। এবার এই যে এই অনুপ্রেরণা জায়গাটা, এটা আহ কিভাবে হলো, মানে কিভাবে তুমি এই 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 ভাবনাটি হঠাৎ করে ভাবলে, মানে আহ অভিধানটির মাধ্যমে বা তার ভাবনা চিন্তার যে স্বাতন্ত্র্যের জায়গা, সেই জায়গার মাধ্যমে তুমি উপন্যাসের এই আঙ্গিকটা ভেবেছিলে, উপন্যাসের আঙ্গিকটার এরকম একটা অন্য রকমের কিছু জায়গা হবে, আমার মতো কেউ একজন এই অন্য রকমের ভাবনাটাকে দেখে তোমাকে আরেকদিন এই প্রশ্নটা করবে, এরকম ছিল যাতায়াতটা, নাকি উল্টো ছিল? মানে এই রকমের একটা আঙ্গিক এক্সপ্লোর করতে গিয়ে তুমি কোথাও উপন্যাসটার হাত, মানে কোথাও অভিধানটার হাত ধরেছিলে। এই এই ট্রাফিকিং এর জায়গাটা একজন লেখক হিসেবে তুমি যদি একটু বলো। হ্যাঁ, নমস্কার। ডায়ালগ ইনের যে উদ্যোগে যে লিড ফেস্ট আপনারা আয়োজন করেছেন এই অতিমারির সময়ে আর কি, সেটা অত্যন্ত মানে কি বলবো গুরুত্বপূর্ণ নয় শুধু, আকর্ষণীয় এবং দরকারি আর কি। তো আমি যেহেতু শরীরটা বলছিল আর কি যে যার হয়তো আমি মানে সাসপেক্টেড কোভিড পেশেন্ট, কিন্তু এখনো রিপোর্ট আসেনি, কিন্তু যাবতীয় জ্বর এবং কাশি যা যা সিমটম আছে সেগুলো আছে। মানে মাঝে মাঝে আমি কাশবো আর কি, কিন্তু সেই জন্য আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে কথা বলতে গেলে সামান্য একটু কাশি হতে পারে। যেটা যেটা তুমি বলছিলে আর কি, যে আসলে কি বলতো, অভিধানটা আমার কাছে আগে, আমার কথা শোনা যাচ্ছে অভিষেক ভালো করে? হ্যাঁ, যে অভিধানটা আমার কাছে ওইভাবে আগে আসেনি। কলিম খানকে আমি পড়ছি 95, 96, 97 ওই সময় থেকে, যখন আমি যাদবপুরে পড়ি আর কি, ছাত্রাবস্থা থেকে পড়ছি। সেখানে উনি বিভিন্ন শব্দের কথা বলছেন, শব্দার্থ তত্ত্ব নিয়ে বলছেন। বলছেন যে শব্দের ভেতরে, শব্দের মানেটা শব্দের ভেতরেই আছে। প্রাচীন ভারতের যে একটা পদ্ধতি আছে নির্বচন বলে, যে শব্দের ভেতরে শব্দের মানেটাই রয়ে গেছে, সেখান থেকে আমাকে আহরণ করতে হবে। শব্দের মধ্যে যে শব্দের ধ্বনি বা বর্ণ এবং ধ্বনি দুটোই বলছেন উনি, তাদের আলাদা আলাদা মানে আছে। সেখান থেকে আমি শব্দের মানে আলাদা করে থেসারাস বা ডিকশনারিতে নেই, যেটা ইংরেজি ডিকশনারিতে এইরকম। মানে এগুলো খুব ফ্যাসিনেটিং আর কি, যেটা তত্তর করে বাড়ে সেটাই তরু। এবং আমাদের মানুষের সমাজে, সামাজিকভাবে যদি তুমি ব্যাপারটাকে আনো, যে যারা এরকম তত্তর করে বাড়ে তারাই তরুণ বা তরুণী। এই যে জায়গাগুলো আর কি, মানে শব্দের ভেতরে এই জায়গাগুলো রয়ে গেছে এবং সেটাকে আবিষ্কার করা, আমি একটা উদাহরণ দিয়ে বললাম আর কি, সেটা এত ফ্যাসিনেটিং। মানে ওই সময় মনে হয়েছিল কি সাংঘাতিক, এ তো দারুণ ব্যাপার আর কি। তখনও ওনারা ইয়ের কাজটা করছেন, শুরু করবেন, শুরু করেননি বা ভাবছেন ওই 90-এর দশকের সে মানে মাঝামাঝি শেষের দিকে। অভিধানটা বেরিয়েছে 2009-10-এ। দীর্ঘদিনের পরিশ্রমে ওরা তৈরি করেছেন, কিন্তু তার আগে ওরা লিখছেন মূলত শব্দার্থ তত্ত্ব নয়, মূলত ইতিহাস। যে মানুষের সমাজে কিভাবে চাকরির উদ্ভব হলো, মানুষ কি করে একজনের ঘাড়ে আরেকজন চাপলো, পালকিতে কি করে, মানে এই মানে অদ্ভুত অদ্ভুত বিষয় যেগুলো খুব মানে ইন্টারেস্টিং, সেইগুলো ওনারা লিখছিলেন আর কি। বিভিন্ন পত্রপত্রিকা, আমরা একটা পত্রিকা করতাম অপর বলে, সেখানে কলিম খান এবং রবি চক্রবর্তী নিয়মিতই লিখলেন। কলিম দা তো সরাসরি আমাদের পত্রিকার সঙ্গে একেবারে যুক্তই হয়ে পড়েছিলেন। সেইগুলো পড়েছি প্রচুর পড়েছি, কথা বলেছি, ইন্টারেস্টিং লেগেছে, কিন্তু আলাদা করে এগুলো নিয়ে লিখবো বলে আমি কখনো ভাবিনি। এইবার আমি 2009-10 সালে ওনাদের অভিধানটা বেরোলো। এবার তখনো পর্যন্ত আমি অভিধানটা দেখিনি বা অভিধানটা পড়িনি। আমি ওই লেখাগুলো যে পত্রিকাগুলো, সেইগুলো আমি পত্রিকার যে লেখাগুলো বিভিন্ন সামাজিক জায়গা থেকে লেখা, বিভিন্ন ঐতিহাসিক জায়গা থেকে লেখা সমাজের,
সেই জায়গাগুলো যখন পড়ছি ঠিক আছে, লেখার কথা কখনো মাথার মধ্যে আসেনি। এইবার 2006 সালে, মানে আমি এটা খুব ইন্টারেস্টিং, মানে আমি এটা আমার বিন্দু বিসর্গর ইয়েতেও লিখেছি, বিন্দু বিসর্গর ভূমিকাতেও লিখেছি। 2006 সালে আমি যখন ড্যান ব্রাউনের দাভিঞ্চি কোড পড়লাম, পড়ে আমার মনে হলো, মাথার মধ্যে একটা ঝটকা হলো আর কি, যে আরে এই উপন্যাসটা তো ড্যান ব্রাউন যা করেছেন এরকম তো আমি বাংলাতেও করতে পারি। বাংলাতে তো এরকম উপন্যাস নেই। যশোধরা রায়চৌধুরী যেটা বলেছিলেন, হ্যাঁ এক্স্যাক্টলি, যশোধরা রায়চৌধুরী যেটা বলেছেন যে আমাদের এই ইয়ে কি যেন বলে, দাভিঞ্চি কোড বা অ্যাঞ্জেল এন্ড ডেমন্সের মতো, হ্যাঁ, খ্রিস্ট ধর্ম ফালা করে দেওয়া, এরকম কোনো ব্রাউনীয় উপন্যাস এদেশে হয়নি। সেখানটা বিন্দু বিসর্গ এটা করেছি আর কি। আমি যখন কোনো আচ্ছা সেগুলো পরে বলছি। 2006 সালে যখন এটা পড়লাম তখন আমার মাথার মধ্যে মানে ওইরকম একটা ক্লিক করে না, ওইরকম একটা করলো আর কি। তখন আমি ঠিক করলাম যে এরকম উপন্যাস তো বাংলায় হতে পারে, এবং সেটা ড্যান ব্রাউনের থেকে অন্যরকম হতে পারে। মানে ড্যান ব্রাউনের অনেক, মানে ওদের অনেক বড় লিখতে হয়, অনেক বেশি লিখতে হয়, তার ফলে ড্যান ব্রাউন অনেক জায়গায় আমার মনে হয়েছে যে ইন্টারেস্টটা অনেক জায়গায় ঝুলে গেছে বা একটু বেশি দীর্ঘায়িত করেছেন, এই ব্যাপারগুলো ঘটেছে আর কি। আর যে জিনিসগুলো উনি বিবলিক্যাল, যে জিনিসগুলো ওই মেরি ম্যাগডালেন বা ওই হোলি গ্রেল বা ইত্যাদি যে জিনিসগুলো, সেগুলো খুব বহুল প্রচলিত, সেগুলো আলাদা করে কিছু নয়। উনি নতুন কি করেছেন, নতুন করেছেন যে দাভিঞ্চির যে ছবিগুলো, ভিট্রুভিয়াস ম্যান বা কি যেন বলে আমাদের লাস্ট সাপার বা মোনালিসা, তার মধ্যে লুকিয়ে আছে, হ্যাঁ তার মধ্যে কোনো লুকিয়ে আছে যে সংকেতগুলো, সেইগুলোকে উনি ডিকোড করে একটা জায়গা বার করেছেন, তার সঙ্গে বাইবেলের বা বিবলিক্যাল জায়গাগুলোকে উনি মিলিয়েছেন। আমি দেখলাম যে কলিমদার তখনো পর্যন্ত আমি অভিধান পড়িনি, অন্যান্য লেখাগুলো পড়েছি, বইগুলো সব হাতে আসছে আস্তে আস্তে। সেইখানে দেখলাম যে একটা জায়গা আছে যে রামায়ণ মহাভারত, মানে রবীন্দ্রনাথের সুরেই উনি বলছেন, রবীন্দ্রনাথ যেমন বলছেন যে রামায়ণ মহাভারতকে সাধারণ একটা মাইথোলজিক্যাল গালগপ্পের জিনিস বললে চলবে না, এটা ইতিহাস। আমরা ইতিহাস বলতে যে পাশ্চাত্যের চোখ দিয়ে দেখি আর কি, যে একেবারে মেটেরিয়াল জায়গাগুলো থাকতে হবে, একেবারে প্রমাণ থাকতে হবে, পাথুরে প্রমাণ থাকতে হবে, তবে ওইগুলো ইতিহাস, এবং ক্রোনোলজিক্যাল একটা জায়গা থাকতে হবে। সেই জায়গাটা কিন্তু রবীন্দ্রনাথ অস্বীকার করছেন না, কিন্তু তার সঙ্গে যুক্ত করতে বলছেন মিথ এবং মাইথোলজিক্যাল যে টেক্সট গুলো, আমাদের পুরাণ, আমাদের রামায়ণ মহাভারত, ওগুলো কি? ওগুলো ইতিহাস, ওইগুলোকে ইতিহাস হিসেবে দেখা। তা সেখানে কলিম খানের একটা আশ্চর্য অবজারভেশন ছিল, পর্যবেক্ষণ, যে ওই রামায়ণ মহাভারতে কেন, রামায়ণ মহাভারতের সঙ্গে উনি মূলত রামায়ণের সঙ্গে উনি বৌদ্ধ যুগের একটা অ্যানালজি টানছেন, যে তার আগে বৈদিক যুগে যে ভারতের সমাজ ব্যবস্থাটা ছিল, হ্যাঁ হ্যাঁ, ব্রাহ্মণ্যতন্ত্র, চতুর্বর্ণ ব্যবস্থা যেটা ছিল, সেটা একটা সময়ে উনি বলছেন যে এটা পূর্ববর্তী সময়ে একটা সাম্যের ছিল, হ্যাঁ, যে কখনোই একেবারে ওয়াটার টাইট কম্পার্টমেন্ট ছিল না, যে কখনো শূদ্র সে কখনো ব্রাহ্মণ হতেও পারবে, ব্রাহ্মণ নিচে সে নেতৃত্ব দিতে পারছে না সমাজে, সে আবার শূদ্র হয়ে যাবে, কখনোই এটা বংশানুক্রমিক ছিল না। পরবর্তীকালে বৈদিক যুগে এটা বংশানুক্রমিক হয়ে যায়, ব্রাহ্মণ চিরকাল ব্রাহ্মণই থাকবে, ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণই হবে, শূদ্রের সন্তান শূদ্রই হবে। সেইখান থেকে রিভল্ট হলো, বিদ্রোহ ঘোষণা করলো বৌদ্ধ যুগে, বুদ্ধের সময়কালে, অশোকের সময় থেকে ধরো, সেইখান থেকে পুরো হর্ষবর্ধনের সময় পর্যন্ত প্রায় 1000 বছর এর ইতিহাসটা, যেখানে রবীন্দ্রনাথ বলছেন যেখানে অনেকটাই সাম্যের জায়গাটা ছিল, অনেকটাই, পুরোটা হয়তো ছিল না, অনেকটাই। সেখানে কলিম খান বলছেন বাল্মীকিরা হচ্ছে বিপ্লবী, তারা এই শূদ্রতন্ত্রের কথা বা এদের কথা বলছেন। পরবর্তীকালে যখন মহাভারত আসছে তখন এটা প্রতিক্রিয়ার হচ্ছে, হিন্দু যুগ এদেরকে কাউন্টার রেভলিউশন হচ্ছে, এদেরকে আবার, না হলে কেন একজন বাল্মীকি ভাঙ্গি হবে, একজন বাল্মীকি কেন ওই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করবে এখনো, কেন একজন রাম পদবীধারী চামার হবে? যে কথাগুলো তুমি ভাবো, আমাদের কি বলবো, আমাদের যে শব্দ চয়ন তার মধ্যে লুকিয়ে রয়েছে, আমরা বলি চুরি চামারি,
চুরি চামারি আমাদের কথার মধ্যেই লুকিয়ে রয়েছে। চুরি চামারি কেন? চামার কি চোর? চোর হবে মানে ওই যে চামার, রামকে চামার বানিয়ে দেওয়া হলো, যে ইয়ে করবে, মানে কাজটা করবে আর কি, এবং তাকে চামার, সে চুরি মানে চোরই হবে আর কি। তাই আমাদের এটা বাংলা তোমার ভাষার উপন্যাসে মধ্যেও আছে। একদম হ্যাঁ শুরুতেই মানে বিল্বদল এবং অদ্বৈতর কথোপকথনের মধ্যে বিষ্ণু প্রসঙ্গে হ্যাঁ হ্যাঁ মাত্র বিষ্ণু বিষ্ণু শব্দটা আসে। হ্যাঁ বিষ্ণু বিষ্ণুর প্রসঙ্গটা 10টা অবতার করেছেন। বেসিক্যালি হুম, পুঁজির 10টা বলছে যে মানে পুঁজির 10টা অবস্থা, এখনকার পুঁজি দিয়ে সেটাকে, পুঁজি বা ক্যাপিটাল দিয়ে সেটাকে বর্ণনা করা যাবে না। সেখানে পুঁজিটা অন্য জায়গা থেকে পুঁজি। প্রথমে মানুষের যে আমিত্ব তৈরি হলো, যে আমি, প্রথমে তো মানুষের মতো হোমো স্যাপিয়েন্স, তারা সবাই এক, এরকম জায়গা থেকে যে তারা সবাই মাছ ধরছে, বলে সবাই মিলে মাছ ধরছে, মাছ ভাগ হচ্ছে, ভাগ করে খাচ্ছে, ওই ভাগ থেকেই ভাগ্য তৈরি হয়েছে পরবর্তীকালে, যার ভাগে যেটা পড়ছে সেটাই ভাগ্য। তো সেইখানে দাঁড়িয়ে কেউ যদি বলে যে ওই যে লাল মাছটা ওইটা আমাকে দাও, ওটা আমি ধরেছি, এইবার সমাজের মধ্যে ওই আমার ব্যাপারটা ঢুকলো আর কি, অহংকার ব্যাপারটা তৈরি হলো। এইটা আস্তে আস্তে পুঁজি হিসেবে ঢুকলো। মৎস্য অবতার প্রথম অবতার, সেইখানে দাঁড়িয়ে আমি বিন্দুবিসর্গে মৎস্য অবতারের কথা বলিনি, পরবর্তী পর্বে আমি মৎস্য অবতারের কথা বলেছি, কামসূত্র যেটা আমি লিখছি আর কি। সেইখানে পুঁজির মূলত আমি বলেছি কৃষ্ণ কৃষ্ণ এবং রাম রাম অবতারের কথা আর কি। যে রামের কথা বলছিলাম আর কি, রাম যে জায়গা থেকে আমাদের কথার মধ্যেই রয়েছে, রাম 1 নম্বর। আমি এরকম লোককে দেখেছি ছোটবেলায় যে গুনতি করছে 1 2 3 4 করে গুনতে, মানে 1 2 3 4, উনি বলছেন রাম 2 3 4 5, রাম মানে 1 2 3 নম্বরকে 4 উনি রাম একেবারে বলছেন। রাম পাখি, এরকম আর কি, মানে মানে কোনো কিছু বড়, রাম ছাগল, বড় কিছু, মহান কিছু, বড় কিছু, সেটা রাম, সেটা পজিটিভ অর্থে। আবার একই সঙ্গে এ রাম ছিছি, এটাও আমি রামধনু বলেছি আর নিয়ে তো কি। কদিন আগে হ্যাঁ গন্ডগোলই হয়ে গেল। রাম, হ্যাঁ গন্ডগোলই হলো। এবার রামটাকে ডিগ্রেডেট করে দেওয়া আর কি, সেটা এ রাম ছিছি, এই আর কি, রামকে যে লোকের চোখে খারাপ তৈরি করে দেওয়া আর কি, যেগুলো উত্তর মানে ধরা হয় যে উত্তর রামচরিত অনেক বেশি প্রক্ষিপ্ত, অনেক পরে এসছে এগুলো। তারপরে ওই যে ইয়েকে মেরে দেওয়া, শম্ভুককে মেরে দেওয়া, এগুলো ডিগ্রেডেড রামের কাজ আর কি। এইগুলো মানে এইখান থেকে আমি বলতে চাইছি যে এইগুলো যখন আমি পড়লাম আর কি, আমি অভিধান পড়ার আগেই, তখন আমার মাথায় স্ট্রাইক করলো যে এই জায়গা থেকে তো আমি রামায়ণ মহাভারতকে ডিকোডের মতো ডিকোডিং করে, কোডটাকে রেখে তারপর ডিকোডিং করে আমি তো একটা উপন্যাস এইরকম তৈরি করতে পারি, যেটা মানে যেহেতু ড্যান ব্রাউনের দা ভিঞ্চি কোড বিবলিক্যাল জায়গাগুলো ভীষণ কমন এবং তা নিয়ে বড় বড় বই রয়েছে, লোকে জানে। কিন্তু আমি যদি এটা বলি, কলিম খানরা 25 বছর, কলিম খান, রবি চক্রবর্তী 25 বছর ধরে লিখছেন, কিন্তু সেই অর্থে বৃহত্তর পাঠক সমাজের কাছে না, পৌঁছতে পারেননি, সার্কুলেশন জানেন এখন না, আমি প্রথমে যেটা হয়নি, বললাম জানেননি, জানেন না। তার ফলে আমি তো এইটা নিয়ে পৌঁছতে পারবো পাঠকের কাছে, পাঠকের কাছে একেবারে অন্যরকম মনে হবে, সেটা একদম কিন্তু নতুন তোমার এই একটা কিছু মনে হবে। পৌঁছানোটা তো ইনিশিয়ালি খুব সহজ হয়নি। তুমি তো প্রথমে যখন এটা লিখেছো তখন প্রকাশকেরা কি সেরকম সাড়া দিয়েছিলেন তোমায়? না, দেয়নি তো। আমি যখন 12 সালে শুরু করলাম, বা 12 সালে কলিম খানের বাড়িতে চলে গেলাম, কলিম খানের সঙ্গে কথা বললাম, আমি এরকম একটা লিখতে চাই। কলিম খান ওনার সমস্ত বই, উনি নিজেই তখন বই বার করেন, ওনার বই তো কেউ বার করেন আলাদা, একজন দুজন প্রকাশক তখন হয়তো এগিয়ে আসছেন। ওনার কি যেন বলে, ওনার যে ওই শব্দ বঙ্গীয় শব্দার্থ কোষ, ওনার যেটা 21 শতক। হ্যাঁ, ওনার 21 শতক বার করছে, এরকম দু একজন হয়তো সাহায্য করতে এগিয়ে আসছেন, কিন্তু বেশিরভাগ বই সেলফ পাবলিশড, নিজেরাই বার করেছেন। সেইখানে উনি আমাকে, মানে যে বইয়ের একটা দুটো কপি আছে, একটা কপি আমাকে দিয়ে দিচ্ছেন, এরকমও ঘটেছে, সমস্ত বইগুলো উনি আমাকে দিয়ে দিলেন। এবার 12 সালে আমি একই সঙ্গে পড়াশোনা করছি, লিখছি, পড়াশোনা করছি, লিখছি, 12 13 14, প্রায় 2.5 বছর পরে আমি ফার্স্ট ড্রাফটটা লিখলাম। তারপরে ওনাদেরকে দেখালাম, উচ্ছ্বসিত হলেন দুজনেই এবং একদম কারেকশন করে দিলেন। রবি চক্রবর্তী, ওনার তখন 87 88 বছর বয়স, এখন উনি 92 বছর বয়স, এটা আমি বলছি 2014 সালের কথা। তখন উনি এগুলো কারেকশন করে দিলেন। সেই জায়গা থেকে আমি আবার সেকেন্ড ড্রাফট লিখলাম এবং 15 সালের দিকে আমার এটা শেষ হয়ে গেল। মানে প্রায় 3.5 বছরের একটা প্রচেষ্টা। 16 সালে আমি যখন এবার তারপরে আমি বিভিন্ন প্রকাশক নয়, আমার তখন একমাত্র প্রকাশক পত্রভারতী, ত্রিদীপ চ্যাটার্জির কাছে গেলাম। ত্রিদীপদা ছাপ, মানে ত্রিদীপদা পড়ে তো মাথা ফাথা খারাপ হয়ে গেছে, বলে কি সাংঘাতিক উপন্যাস। ওনার স্ত্রী চুমকি চট্টোপাধ্যায়, তাই মানে এইবার এটাকে ছাপাবো আমি, কিন্তু আমি চাইছি কোনো একটা ধারাবাহিক ভাবে প্রকাশিত হোক, তাহলে এটা নিয়ে অনেক হইচই হবে, বই বিক্রি করতে আমার সুবিধা হবে। উনি ছাপা হবে না তা বলেন, কিন্তু কোথায়, আমি আমি না বলছি না, কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় আমি গেছি, উনি আমাকে পাঠিয়েছেন, কিন্তু তারা আমাকে
কেউ বিশেষ পাত্তা দেয়নি, পড়েছে কিনা আদৌ সন্দেহ আর কি। যাই হোক, তো এইবার আমি যখন দেখছি যে এটা 15 সালেও বেরোলো না, 16 সালেও বেরোলো না, তখন আমি মাঝখানে আমার মনে হয়েছিল, আমার আত্মবিশ্বাস এতটাই ছিল, আমি ভেবেছিলাম যে আমি যদি পাঠকের কাছে কোনোভাবে পৌঁছে যেতে পারি, যে কোনোভাবেই, ডিজিটাল মাধ্যমে এখন এত কিছু রয়েছে, আমি যদি এটা শুধুমাত্র ফেসবুকেই বার করে দিই, এবং ফেসবুকেই দেবদত্তা যদি আমার 15 ওয়ালে বার সাল করি, মানে তাহলেও সেটা কিন্তু সাংঘাতিক। 15 সাল মানে কিন্তু বাংলা সাহিত্যের বাজারটা তখনো এরকম থ্রিলার এবং হরর দিয়ে পুরো একেবারে না, আক্রান্ত হয়নি তো, হয়নি আর কি। হয়নি তো, হ্যাঁ, তখন হয়নি তো তখনও আমাকে। থ্রিলারের একটা একটা কৌলিন্য মর্যাদা ছিল বেসিক্যালি। হ্যাঁ, এবং এটা কেউ কেউ আমাকে তো দোষ দেয়, মানে তুমি যা করে দিয়েছো, তুমি ওই বিন্দু বিসর্গ লিখলে তারপরেই শুরু হয়ে গেল, এরকম আর কি। অনেকে পরিষ্কার দোষ দেয় আমাকে। যে তারপরে 16 সালে আমার এক বন্ধু, ও জাপানে এখন আছে, মানে অনুজ বন্ধু আর কি, তুমি তো চেনো, অভিককে চেনো, অভিক দত্ত, জাপানে যে আমাদের কেমিস্ট্রি মানে একেবারে, সায়েন্টিস্ট আর হ্যাঁ। কি। হ্যাঁ, অভিকের মাধ্যমেই বোধহয় তোমার সঙ্গে আমার আলাপ হয়েছিল একটা জায়গায়, মানে বিধ্বংসী পাঠক আর কি, ফেসবুক। একদম হ্যাঁ, বিধ্বংসী পাঠক। ঈর্ষণীয় অভিক পাঠক। আমাকে, অভিক পড়লো, পড়ে অভিক তো খুব অভিভূত হলো, এবং অভিক আমাকে বললো আপনি এই ওয়ার্ডপ্রেসে আপনি ইয়ে করুন, ব্লগ করুন। ও আমাকে টিটবিটস গুলো জানিয়ে দিল, বুঝে গেলাম, বুঝে কি আমি ওইটা বলে, এখানে অভিকের খুব ভালো বড় ভূমিকা আছে। তা আমি দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি ভাবতে পারবে না অভিষেক, ওই সময় তুমি পড়েছো কিনা জানি না, সেটা ভয়ঙ্কর কাণ্ড হলো আর কি, মানে ভাবা যায় না মুহূর্তের মধ্যে কোথায় একটা, মানে 1.5 মাস আমি এটা 18 মহাপুরাণ, মহাভারত 18 দিনে হয়েছিল বলে আমি একটা এরকম করে 18 পর্বে আমি ওটাকে নামালাম, সপ্তাহে 2 দিন করে দিতাম। সে একটা ভয়াবহ কাণ্ড, 1.5 মাস ধরে দিয়েছি, তাতে 10,000 পাঠক পেয়ে গেল মুহূর্তের মধ্যে। ওই মানে এখন আরো হয়তো বেড়েছে আমি জানি না, কিন্তু ওই আরো সময় আর কি বেড়েছে। 16 সালে 10,000 পাঠক, মানে মুহূর্তের মধ্যে একটা মানে আলোচনার জায়গায় চলে এলো বিভিন্ন জায়গায়। যশোধরা রায়চৌধুরীর কথা তো বলতেই হবে, উনি টিভিতে সাক্ষাৎকার দিচ্ছেন, তখন বলছেন যে যে বইটা, কি বই পড়ছেন না, এই মুহূর্তে বিন্দু বিসর্গ পড়ছি, যে বইটা আকর্ষণ করছে অন্য কোনো বই অতটা আকর্ষণ করতে পারছে, মানে এগুলো আমার কাছে পাও না আর কি। উনি নিজের ওয়ালে লিখছেন, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, মানে একটা মানে বাংলা সাহিত্যের বাজারে যতটুকু আলোড়ন তৈরি হতে পারে, ঠিক ততটুকু মানে ততটাই আলোড়ন হলো। এবং তখন আর দিলীপ চট্টোপাধ্যায় পেছন ফিরে তাকাবার কোনো মানে রইল না আর কি। দিলীপ চট্টোপাধ্যায় তুমি সরাসরি 17 সালে এটা বই মেলাতে বের হয়ে গেল, 17-তে এটা বেরিয়েছিল, হ্যাঁ। আর দেবদত্তা, একটা প্রশ্ন, মানে একদমই ওই অভিধানের পাঠক হিসেবে এবং তার সঙ্গে সঙ্গে এই মানে এই উপন্যাসেরও পাঠক হিসেবে আমার আছে। সেটা হচ্ছে, এটা আমার একটা ব্যক্তিগত কৌতূহল, তুমি ব্যক্তিগতভাবে এই উপন্যাসটি দেখবার আগে যখন তুমি কলিম খানের ভাবনার সঙ্গে পরিচিত হচ্ছ, তখন সেই ভাবনার যে অভিনবত্ব, সেই অভিনবত্বটা তোমাকে টেনেছে। কিন্তু তারপরে তো অনেক দিন পেরিয়েছে, এখন তো তুমি আরো অনেকগুলো বছর পেরিয়ে এসেছো, এখন বিন্দু বিসর্গর সঙ্গে তোমার একটা যাপন হয়েছে, তুমি তার পরের পার্টে আছো, সেই পরের পার্টটা নিয়ে আমরা আসবো একটু বাদে। আমার কথা হচ্ছে যে কলিম খানের ভাবনা চিন্তার অভিনবত্বের ইনিশিয়াল প্রাথমিক যে ধাক্কাটা, সেই ধাক্কাটা পেরোনোর পর তার মধ্যে যে যে বিষয়পত্রগুলো আছে, সেগুলো সবকটা কি তোমাকে এখন একই রকম আকর্ষণ করে, বা তুমি কি সবকটার সঙ্গে একই রকম ভাবে মানে সহমত পোষণ করো? এটা তোমার পাঠক সত্তার কাছে আমার প্রশ্ন বেসিক্যালি। মানে একমত পোষণ করলেও ওই উপন্যাসটির ক্ষেত্রে কিছু যায় আসে না, একমত পোষণ না করলেও উপন্যাসটির ক্ষেত্রে কিছু যায় আসে না, কারণ সেটা ওই মানে অভিধান থেকে তার একটা ফিকশনাইজড রূপ অলরেডি, সেটা অলরেডি রেজিস্টার্ড, এবং সেটাকে আমি একটি উপন্যাস হিসেবেই পড়ছি। এমন নয় যে আমি ওই অভিধানটাকে পাশে নিয়ে উপন্যাসটি পড়তে বসছি, বা উপন্যাসটি পড়ার ক্ষেত্রে অভিধানটি আমার আদৌ কোনো কাজে লাগছে, আমি নর্মালি উপন্যাসটির স্বাদ গ্রহণ করতে সমর্থ। ফলে ওইটা থেকে বাদ দিয়েই আমি তোমার কাছে পার্সোনালি প্রশ্নটি রাখছি আর কি। সেটা বলবো, মানে আরো তখন যা পড়েছিলাম এখন আরো বেশি করে পড়ছি, আর আমি সত্যি সত্যি বলবো যে সেগুলো আরো নতুন নতুন ভাবে আবিষ্কার করছি। ওনার অভিধানটা তো এই মানে দুটোই মানে হাজার হাজার বোধহয় 2000 পাতা, আর সেখানে দুটো খণ্ড তো ওইভাবে পড়ে ফেলা যায় না, এখনো পড়ে ফেলতে পারিনি, কিন্তু তবুও যখন যে শব্দগুলো নিয়ে নাড়াচাড়া করি আর কি, তখন কিন্তু নতুন নতুন ভাবেই আরো বেশি করে আবিষ্কার করি যে সত্যি সত্যি কি ভয়ঙ্কর একটা কাজ উনি করে গেছেন। এবং এর তো একটা মানে কি বলবো, ওনাদের পূর্বসূরি আছেন, মানে নতমস্তকে ওনারা প্রতি মুহূর্তে তাকে স্মরণ করেন, শুধু তাই মানে ওই আমাদের বঙ্গীয় শব্দকোষের হরিচরণ বন্দ্যোপাধ্যায়,
হরিচরণ বন্দ্যোপাধ্যায় যে কাজটা 36 বছরের মানে 36 বছরের প্রচেষ্টা, রবীন্দ্রনাথ তাকে এই কাজটা নিয়োগ করেছিলেন, সেইখানে যেটা করেছিলেন এই তো মানে ভাবা যায় না আর কি। এবং হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধান থেকেই কিন্তু ওনাদের মূলত কলিম খানের ভাবনা চিন্তা পাল্টে যাওয়া। যে ইনিশিয়ালি ইনিশিয়ালি যে একটা শব্দের 20-25টা মানে দিচ্ছেন উনি। উনি তো কোনো নিজে মানে কপল কল্পিত এরকম কোনো ব্যাপার নয়। উনি যা সংগ্রহ করছেন, যা পাচ্ছেন, যে বইতে যা পাচ্ছেন সেগুলো দিচ্ছেন, যেগুলো এবং যেগুলো পাচ্ছেন না, জানেন না, সেগুলো সম্ভাবনাগুলোকে তুলে ধরছেন এবং সম্ভাবনাগুলোকে কোথাও ধরছেন। হ্যাঁ, এবং প্রশ্ন চিহ্ন দিয়ে রাখছেন যেগুলো উনি জানেন না বা পাননি। সেইখানে কলিম খান লক্ষ্য করলেন, যেখান থেকে ক্রিয়াভিত্তিক কথাটা আসলো আর কি, যে গো গো শব্দের মানে উনি বললেন যে যায়, মানে ওনার বেশিরভাগ হরিচরণ বন্দ্যোপাধ্যায় খুললে তুমি দেখতে পাবে বঙ্গীয় শব্দকোষে যে প্রথমেই একটা বাক্য দিয়ে মানে বলা আছে, যেটা ইংরেজি কোনো থেসারাস বা ইংরেজি কোনো ডিকশনারিতে তুমি পাবে না। ইভেন আমাদের যে বাংলা আধুনিক কোনো ডিকশনারি সেখানেও তুমি পাবে না। একটা বা দুটো গো মানে যে যায় এই কথাটা তুমি কোথায় পাবে হরিচরণ ছাড়া? গো মানে যে 36টা মানে আছে, এটা তুমি আমাদের কোন ডিকশনারিতে পাবে? সেই জন্য মানে এটা খুবই আক্ষেপের বিষয় যে হরিচরণেরও তো কিছুদিন আগে সার্ধ শতবর্ষ হলো, 150 বছর হলো। সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু এখনো হরিচরণকে কোথাও পাঠ্য বা কোথাও কিছু হয়েছে দেখেছো? তুমি তো অধ্যাপক, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ কি কোথাও পাঠ্য হয়েছে? হরিচরণের পাঠ হয়েছে বলে আমার জানা নেই। হরিচরণের রচনাবলী পাঠ করেছে, হরিচরণকে নিয়ে একটা আলাদা চর্চা হয়তো হয়েছে, হরিচরণকে নিয়ে আলাদা করে সেমিনারও হয়েছে কোনো বিদ্যায়তনিক পরিসরে, সেটাও আমি জানি। কিন্তু পাঠ আলাদা করে হরিচরণের এই এফোর্ট, মানে আমি বলতে চাইছি যে বঙ্গীয় শব্দকোষকে নিয়ে কোথায় কতটা কি ইয়ে আছে, মানে এই যে ভয়ঙ্কর একটা কাজ, যতটা নাড়া পড়ার কথা ছিল ততটা হয়তো হয়নি। কেন হয়নি? মানে এটা পরিষ্কার বলা যায় যে পুঁজি একটা শব্দের একটা মানেই চায়, সে কখনোই একটা শব্দের অসংখ্য মানে তৈরি হচ্ছে, কনটেক্সট অনুযায়ী মানে বদলে যাচ্ছে, এইরকম চায় না সে। মানে ইবন বতুতা তাই বলেছিল সংস্কৃত একটা ভয়ঙ্কর ভাষা আর কি, যে কনটেক্সট অনুযায়ী মানে বদলে যায়। সেইখানে দাঁড়িয়ে সংস্কৃতের ক্ষেত্রে যেহেতু আমাদের বাংলায় একটা সময় অধিকাংশই মানে প্রায় 90%, 94% সংস্কৃত শব্দ ছিল, এখন অন্তত 70% তো সংস্কৃত শব্দ অবশ্যই, সেইগুলো কিন্তু ওই নির্বাচনের মাধ্যমেই আমরা শব্দ থেকে আমরা কিন্তু সেটা পেতে পারি, মানে আমাদের যে শব্দের যে অর্থ, সেইখানে কিন্তু হরিচরণ আমাদের ভয়ঙ্কর সাহায্য করতে পারে। আমরা যদি এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারতাম, তাহলে কিন্তু হরিচরণ সত্যি সত্যি আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে একটা অন্য দিগন্ত মানে তৈরি করে তো দিয়ে গেছেন, আমরা সেটাকে আবিষ্কার করতে পারতাম, আমরা সেটার অনুসারী যদি হতে পারতাম। আমরা সেটা হইনি, এটা একটা আক্ষেপ আছে আর কি। সেই হরিচরণের অনুগামী কিন্তু রবি চক্রবর্তী এবং কলিম খান, তারা কিন্তু বঙ্গীয় শব্দার্থকোষটা ওই হরিচরণের, মানে সেখানে হরিচরণ কি লিখছেন সেটাও একটা ক্রাইটেরিয়া বা সেটা একটা প্যারামিটার আর কি। মানে এমনি সাধারণ ক্রিয়াভিত্তিক শব্দার্থ তর্থ কি বলছে, 1, 2 সাধারণ মানে কি বলবো এমনি যে অভিধানে আবিধানিক অর্থ কি বলছে সেটা 1, আর 3 নম্বর হরিচরণ কি বলছেন, এইভাবে ওনারা সাজিয়েছেন। হ্যাঁ অভিষেক, মোটামুটি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার তুমি কি কিছু আর জিজ্ঞেস করবে? হ্যাঁ অবশ্যই, আমি একটুখানি জাস্ট করে গেছিলাম, লিভ করে গেছিলাম। হ্যাঁ শেষ প্রশ্ন। দেবব্রত স্যার কি ভিডিওটা অফ আছে নাকি? না না, অন আছে, অন আছে। আমি দেখতে পাচ্ছি। ওকে, না দেবব্রত স্যার, যেহেতু শেষ পর্বে চলে আসা হয়েছে আর কি, যে জায়গাটাতে আমার আসার দরকার ছিল সেখানটা একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে এই উপন্যাসের সিকুয়েল লেখার পরিকল্পনা কি প্রথমেই করেছিলে, এবং সিকুয়েলটা সম্বন্ধে যদি একটুখানি আমাদের। হ্যাঁ, সিকুয়েল অর্থে যেটা বলে আর কি, সিকুয়েল যেখান থেকে শেষ হচ্ছে তারপরে আর কি, সেই রকম কিছু নয়, এটা সিকুয়েল নয়। মানে সিকুয়েল লেখা বা ওইরকম লেখা খুব কঠিন আর কি, সেটাকে বজায় রাখা। আমি বিন্দু বিসর্গের একটা পরবর্তী পর্ব, মানে বিন্দু বিসর্গ সিরিজ বলতে পারবো আর কি, বিন্দু বিসর্গের পরবর্তী একটা সিরিজের পরবর্তী গল্প, একই ক্যারেক্টাররা আছেন, একই চরিত্রগুলো রয়েছে, তারা এবার অন্য কোনো জায়গা এক্সপ্লোর করছেন, অন্য কোনো জায়গা কে খুঁজে বার করছেন। সেইটাই হচ্ছে কামসূত্র।
সেই কামসূত্রের জায়গাটা কলিম খান কামসূত্রকে বর্ণনা করেছেন অন্য জায়গা থেকে। আমরা সাধারণত বিশেষত ওয়েস্টার্ন সোসাইটি বা আমরাও সকলে এটাকে একটা সেক্সোলজি বই হিসেবে বর্ণনা করি, কিন্তু সেটা আসলে তা নয়। সেই জায়গা থেকে এই বিসর্গের পরবর্তী পর্ব কামসূত্র লেখা হয়েছে। প্রায় শেষ আমার, মানে আমি এখন অসুস্থ হয়েছি বলে লিখতে পারছি না, আর শেষ চ্যাপ্টারে আমি পৌঁছে গেছি। এটা এর মধ্যেই শেষ হয়ে যাবে এবং আগামী দিনে এটা প্রকাশিত হবে। এবং মানে সম্ভবত বৌদ্ধ দর্শনের বিন্দু বিসর্গের চাইতে বেশি করে একটা গুরুত্বের জায়গা এই দ্বিতীয় পর্বে থাকছে। একদম 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 বৌদ্ধ দর্শনটা খুব বড় করে আকারে থাকছে। আমি যদি ছোট করে একটু বলিও তোমাকে, সেটা হচ্ছে ভারত, তিব্বত এবং চায়না, চীন, এইরকম একটা জায়গা থেকে তৈরি হচ্ছে। চীন তিব্বতকে দখল করে রেখেছে, সেই জায়গা থেকে বৌদ্ধ দর্শন তো আসছেই। গল্পটার একটা গতি আছে, সেই গতিটা হচ্ছে চীনের, মানে চীনের বিরুদ্ধে যে তিব্বতীরা রয়েছে, এবং আমাদের যে এখানে তো তিব্বতীরা রাজনৈতিক দলাই লামা সহ রাজনৈতিক অ্যাসাইলামে রয়েছেন ওনারা, ধর্মশালায়, হিমাচল প্রদেশের ধর্মশালা রয়েছে, ওখানে হচ্ছে ওনাদের তিব্বতী গভর্নমেন্টের ওখান থেকেই চালনা করা হয়। তা এখানে তিব্বতী কিছু রেবেল রয়েছে, তারা চীনের বিরুদ্ধে একটা বড়সড় কিছু করতে চায় আর কি, এগেনস্ট চীন। সেই জায়গা থেকে ভারতের মাটিতে দাঁড়িয়ে তারা এরকম করছেন। সেইখানে কবির খান দিকে বা রজত পৌঁছে যাচ্ছে, নিবেদিতা। সেইখানে দাঁড়িয়ে কামসূত্র উপন্যাসটাও কোনো না কোনো ভাবে, কামসূত্র উপন্যাস মানে কামসূত্র লেখাটাও কোনো না কোনো ভাবে জড়িয়ে যাচ্ছে। কামসূত্র কবির খান, আমরা পাঠকরা জেনে খুব মানে আনন্দিত হলাম যে বিন্দু বিসর্গর পরের গল্প আমরা পেতে চলেছি। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ দেবতোষ দাস, বিখ্যাত সাহিত্যিক, বিন্দু বিসর্গের স্রষ্টা, তার সঙ্গে তার আরো অনেক বই রয়েছে। আর আমাদের সঙ্গে আলাপচারিতায় আছেন অভিষেক ঘোষাল, অধ্যাপক অভিষেক ঘোষাল। কিন্তু সময়ের গণ্ডিতে আমরা প্রত্যেকেই যেহেতু বাধা এবং আমাদের আরো পর্ব রয়েছে, তাই আজকের মতো এই আলোচনা এখানেই আমরা শেষ করছি। কিন্তু আমরা আশা রাখবো এই প্ল্যাটফর্মে আপনাদের মতো ব্যক্তিদের আমরা আবার পাবো। আমরা বিভিন্ন আলোচনায় আরো ঋদ্ধ হব, আরো জানবো, আরো শিখবো। সত্যি এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি, আপনাদের মতো বিশিষ্টজন যখন বলেন এবং আমরা অনেক কিছু জানতে পারি। তবে সময়টা সত্যি আমাদের সকলকে বেঁধে দেয় বারবার। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন, ভালো থাকবেন।